Hello everyone, welcome to Headway Civil Online Study. আজকের ভিডিওতে আমি ডিটেলে কোয়েশ্চেন ডিসকাস করতে চলেছি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের এক্সামটি যেটা হেল্ড হয়েছিল অন 18th of December 2022। তোমাদের অ্যান্সার কি অলরেডি সাইটে আপলোড করে দেওয়া হয়েছে। এই ভিডিওতে আমি ডিটেলে প্রত্যেকটি কোয়েশ্চেন ডিসকাস করব যেটা তোমাদের আগামী এক্সামগুলোতে হেল্প হবে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই। পুরো ভিডিওটা তোমরা ফলো করবে আর কোনো জায়গায় ডাউট হলে অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের কোয়ারিজ ক্লিয়ার করার। তোমাদের 4টে সেট ছিল এক্সামে, আমরা এখানে সেট এটি ডিসকাস করব। আজকে আমি এমএসসি WB 2022 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের সেটে পেপারটি ডিসকাস করব ফ্রম কোয়েশ্চেন নাম্বার 51। আগে দুটি ভিডিওতে আমি অলরেডি কোয়েশ্চেন নাম্বার 1 to 25 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 26 to 50 অবধি ডিসকাস করেছি। আমি ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিওরই লিঙ্ক প্রোভাইড করে দেব, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। কেউ যদি মিস করে গিয়ে থাকো অবশ্যই দেখে নেবে। So 51 number questionটা বলছে shear reinforcement is provided to resist কি? So shear reinforcement provide করার আমাদের মেইন রিজন জিজ্ঞেস করেছে। একটা জিনিস মনে রাখবে, আরসিসি বিম যখন আমরা একটা সেকশন ড্র করি, নিউট্রাল অ্যাক্সিসের নিচের পোর্শনটাকে আমরা টেনসাইল জোন ধরি আর নিউট্রাল অ্যাক্সিসের ওপরের পার্টটাকে আমরা কম্প্রেশন জোন ধরি। তো কম্প্রেসিভ স্ট্রেস জেনারেলি যেটা জেনারেট হয় অ্যাবভ দ্য নিউট্রাল অ্যাক্সিস আর টেনসাইল স্ট্রেস জেনারেট হচ্ছে বিলো দ্য নিউট্রাল অ্যাক্সিস। Again, we know that concrete is good in compression, so it can withstand the compressive stress very easily, but it is not good in tension. তখনই আমাদের কি দরকার পড়ে? রিইনফোর্সমেন্ট দেওয়ার দরকার পড়ে যাতে ও টেনসাইল স্ট্রেসটা ইজিলি ক্যারি করতে পারে। এখানে যেটা বলেছে শিয়ার রিইনফোর্সমেন্ট, যেহেতু রিইনফোর্সমেন্টের কথা আসছে অবশ্যই সে ক্যারি করবে কি টেনশন নেবে। এখানে যখন বলছে শিয়ার রিইনফোর্সমেন্ট মেন উদ্দেশ্যটা কি? যাতে সে ডায়াগোনাল টেনশন ক্যারি করতে পারে। আর এই ডায়াগোনাল টেনশনের জন্য কি হয় একটা মেম্বারের মধ্যে? জেনারেলি দেখা যায় ক্র্যাকিং ডেভেলপ করে। তাহলে টেনসাইল জোনে কিছু ক্র্যাক অ্যাপিয়ার করতে পারে। কেন অ্যাপিয়ার করে? বিকজ অফ দ্য শিয়ার ফোর্স যেটা জেনারেট হচ্ছে ডিউ টু ট্রান্সভার্স লোডিং অন দ্য বিম। আর এই ক্র্যাকগুলোই অকার করে ডিউ টু দ্য ডায়াগোনাল টেনশন। আর সেই ক্র্যাককে প্রিভেন্ট করার জন্যই আমরা শিয়ার রিইনফোর্সমেন্ট দিয়ে থাকি। নেক্সট বলেছে দেখো, দ্য সয়েল হ্যাভিং মোর প্লাস্টিসিটি ইন্ডেক্সিস। প্রথম কথা, এই যে প্লাস্টিক যে প্রপার্টি এটা মেনলি থাকে কোন সয়েলের? ক্লেই সয়েলের। ঠিক আছে, জেনারেলি স্যান্ডি সয়েল বলো বা সিল্টি সয়েল, ভেরি ফাইন স্যান্ড, এনি টাইপ অফ স্যান্ড, ইট ডাজেন্ট হ্যাভ এনি কনসিস্টেন্সি প্রপার্টিটা তাদের মধ্যে নেই। তাদের মেন প্রপার্টি কনসিস্টেন্সি ইন্ডেক্স বলো বা কনসিস্টেন্সি অফ দ্য সয়েল যখনই আমরা স্টাডি করি, ইটস ফর দ্য cohesive soil that we study. So plasticity index generally it's denoted by IP and which is equals to WL minus of WP. You know WL is the liquid limit and WP is the প্লাস্টিক লিমিট। আর এর কিছু রেঞ্জ তোমাদের অনেক সময় দেখবে কোয়েশ্চেনে জিজ্ঞেস করে, জিরো যদি আমরা এই ক্যালকুলেশন ধরে না, WL এর একটা ভ্যালু দিল তোমাদের, WP এরও একটা ভ্যালু প্রোভাইড করে দিল, বললো IP ক্যালকুলেট করো, তার মানে কি দুটো ডিফারেন্স বার করবো আর সেই ভ্যালু দেখে আমরা বলতে পারবো whether a soil is plastic, low plastic, medium plastic or anything. So জিরো যদি হয় মনে রাখবে সয়েলটাকে কনসিডার করা হয় অ্যাজ নন প্লাস্টিক। For value less than 7 it is considered as low plastic. For values between 7 to 17 it is considered as medium plastic. And for value greater than 70 it is considered as highly plastic. তো এই রেঞ্জগুলো অনেক সময় তোমাদের কোয়েশ্চেনে দেখবে দিয়ে দেয়, হয়তো দিয়ে দিল 6, দ্য ভ্যালু অফ IP is 6, মানে আমরা কি কনসিডার করব? অপশানস থাকলো নন প্লাস্টিক, লো প্লাস্টিক, মিডিয়াম অর হাইলি প্লাস্টিক। তো অ্যান্সার হবে যদি 6 হয়, সিন্স ইটস লেস দ্যান 7, সো উইল কনসিডার ইট অ্যাজ লো প্লাস্টিক। Next, number 53, increase in fineness modulus of aggregate indicates. Now, what is fineness modulus? Fineness modulus আমরা কি জানি? It is the ratio of something. So, it is the ratio of উপরে কি হবে? Summation of cumulative
percentage retained on specified sieve divided by 100. Now this value আমাদের যেহেতু এগ্রিগেটের এখানে জিজ্ঞেস করেছে, আমাদের প্রপারলি বলেনি কোন এগ্রিগেট বা সামথিং, আর ভ্যালুসও জিজ্ঞেস করেনি, বলেছে যত ফাইনেস মডুলাসের মান বাড়বে তত আমরা কোর গ্রেডিংয়ের দিকে যাব। কিন্তু তোমাদের কি ডেটাগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। যেরকম যদি বলে ফর ফাইন এগ্রিগেটসের ভ্যালু মনে রাখবে 2.2 থেকে 2.6 হয় মেনলি ফর ফাইন স্যান্ড, 2.6 থেকে 2.9 হয় ফর মিডিয়াম স্যান্ড, অ্যান্ড 2.9 থেকে 3.2 ভ্যালু হয় ফর কোর্স স্যান্ড। দিস ইজ মেনলি ফর কি ফাইন এগ্রিগেটস, মানে স্যান্ড যেহেতু ফাইন এগ্রিগেটসের আন্ডারে পড়ছে তার জন্য এই রেঞ্জটা। তো এই ভ্যালুস দেখেও তোমরা বুঝতে পারবে, দেখো যত আমরা ভ্যালুস বা উপরের দিকে যাচ্ছি, যেমন 2.6 থেকে যখন 3.2 যাচ্ছি, তাহলে ফাইন থেকে আমরা বেসিক্যালি কোর্সের দিকে এগোচ্ছি। তার মানে গ্রেডিং যদি দেখি, যত ইনক্রিজ করবো ভ্যালু ইট উইল মুভ টু কোর্সার গ্রেডিং। উল্টোটা যদি জিজ্ঞেস করে কোয়েশ্চেনে ডিক্রিজ যদি করে ফাইনেস মডুলাসের ভ্যালু, তাহলে অবশ্যই আমরা ফাইনাল গ্রেডিংয়ের দিকে এগোবো। এটা হলো হচ্ছে ফাইন এগ্রিগেটসের ভ্যালুস। সিমিলারলি তোমাদের অনেক সময় কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে মিডিয়াম এগ্রিগেটের ভ্যালু কত হয় ফাইনেস মডুলাসে। মিডিয়াম এগ্রিগেটের মানটাও মনে রাখবে, এটা হয় অ্যারাউন্ড 3.5 to 5। কোর্স এগ্রিগেটের ক্ষেত্রে দেখা যায় it is around 6 to 8.5, and for mixed aggregates, মানে যে এগ্রিগেটের মধ্যেও বিভিন্ন টাইপস এগ্রিগেটসের মিক্সচার আছে, it is from 5 to 7। তো যে কোনো একটা এগ্রিগেট জিজ্ঞেস করে তোমাদের বলতে পারে what will be the fineness modulus value। তো প্রত্যেকটা ভ্যালু কিন্তু মনে রাখতে হবে। ওকে, নেক্সট 54 বলছে দ্য ওয়াটার কন্টেন্ট অফ আ স্যাচুরেটেড। যখনই স্যাচুরেটেড কথাটা থাকবে আমাদের ধরে নিতে হবে দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন ভ্যালু অ্যাজ 1, অর ইন পার্সেন্টেজ যদি করি 100%। এখানে বলছে ভয়েড রেশিও, যেটা আমরা স্মল ই দিয়ে ডিনোট করি, আর স্পেসিফিক গ্র্যাভিটি জি দিয়ে ডিনোট করি। তাহলে জি আছে, ই আছে, এস আছে, জানা বার করতে দিচ্ছে কি ওয়াটার কন্টেন্ট, দ্যাট ইজ ডাব্লিউ। সো উইল ইউজ দ্য সিম্পলেস্ট ইকুয়েশন, দ্যাট ইজ জি ডাব্লিউ ইকুয়ালস টু এসি। সো এখান থেকে আমরা ডাব্লিউ ক্যালকুলেট করবো। S1 E এর জায়গায় আমরা বসাবো 1.3, আর G এর জায়গায় আমরা বসাবো অ্যাজ 2.6। তো 13 into 2, সো হাফ মানে হচ্ছে যদি পার্সেন্টেজে করি ইন্টু 100% করতে পারো, সো ইট ইজ কামিং অ্যারাউন্ড 50%। সো অ্যান্সার উইল বি 54A। ওকে, নেক্সট মুভিং অন টু 55 বলেছে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ আ সলিড সার্কুলার কোন অফ হাইট h from the circular base of radius r is at a distance of। এখানে তোমাদের যদি ডেটাগুলো দেখো একটু ভুল দিয়েছে, কারণ এটা ওদের একটা অ্যাটলিস্ট একটা ব্র্যাকেট দেওয়া উচিত ছিল, কারণ এগুলো এগুলো বোঝাচ্ছে হয়তো, আর তোমরা হয়তো এটা ভুল কনসেপশনে 1/4h তোমরা হয়তো এরকম ভেবেছো এক্সামে, অনেকেই দেখলাম যে এরকম কনসিডার করেছে। ঠিক আছে, তো এটা যেটা করবে তোমরা বেসিক্যালি 1/4h বলতে কিন্তু ওরা অ্যাকচুয়ালি h/4 বোঝাচ্ছে। প্রথমটা r/4 বুঝিয়েছে, তারপরটা 2h/3 বুঝিয়েছে, তারপরটা 3r/8 বুঝিয়েছে। ঠিক আছে, তো সলিড যখনই এরকম সার্কুলার কোন দেবে সবসময় মনে রাখবে সিজি ডিস্টেন্স হয় হচ্ছে অ্যাট এ ডিস্টেন্স অফ h/4 ফ্রম দ্য বেস। সো অ্যান্সার উইল বি বি। ওকে, নেক্সট তোমাদের সেম জিনিস জিজ্ঞেস করতে পারে ফর ট্রায়াঙ্গুলার সেকশন। ট্রায়াঙ্গেলের যদি সিজি ডিস্টেন্স জিজ্ঞেস করে কোথায় হয়, বেসিক্যালি বেস থেকে যদি করি দ্যাট উইল বি h/3, আর যদি আমাদের টপ থেকে জিজ্ঞেস করে দ্যাট উইল বি 2h/3 যদি আমরা টোটাল হাইটটাকে h কনসিডার করি। সিমিলারলি যদি একটা রেক্ট্যাঙ্গেল হয় এরকম, ডেপ যদি d হয়, এর সিজি কাজ করবে হচ্ছে বেস বা উপর থেকে d/2 ডিস্টেন্সে। সেমি সার্কেল জিজ্ঞেস করতে পারে, যেটা খুব কমন PSC J জন্য important, it is 4r divided by 3 pi. Now what is this r? R is the radius of the semicircle. Similarly for quarter circle also, remember the value is again same as semicircle, that is 4r by 3 pi. আর একটা যেটা কমন কোয়েশ্চেন আসে দ্যাট ইজ ফর হেমিস্ফিয়ার, অনেক সময় জিজ্ঞেস করে। হেমিস্ফিয়ারেরটা মনে রাখতে পারো তোমরা, দ্যাট ইজ 3r ডিভাইডেড বাই 8। এই যে লাস্ট অপশনটা দিয়েছে দিস ইজ ফর হেমিস্ফিয়ার। তো আমাদের তো এখানে কোন জিজ্ঞেস করেছে, তো অ্যান্সার উইল বি বি।
নেক্সট ইনক্রিজ ইন ফাইনেস মডুলাস, এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে 56 এর সাথে আগে করালাম অলরেডি, ইট উইল বি কোর্সার গ্রেডিং। নাম্বার 57 কি বলছে, ইফ দ্য উইথ অ্যান্ড ডেপথ অফ আ বিম সেকশন ইজ ইনক্রিজড, তার মানে উইথ কমা ডি, তার মানে বি ধরে নাও উইথ অফ দ্য সেকশন অ্যান্ড স্মল ডি লেট ইট বি দ্য ডেপথ অফ দ্য সেকশন। বলেছে বোথ, আমরা যদি জিনিসগুলোকে ইনক্রিজ করাই, বলেছে বেন্ডিং স্ট্রেস কি হবে। এবার বেন্ডিং স্ট্রেসের ইকুয়েশনে চলে যাও, এম বাই আই ইকুয়ালস টু সিগমা বাই ওয়াই। নাও হোয়াট ইজ দিস সিগমা? দিস ইজ দ্য বেন্ডিং স্ট্রেস। নাও সিগমা ক্যান বি রিটেন অ্যাজ এম ওয়াই বাই আই, বা আমরা সিগমাকে কি লিখতে পারি, এম বাই জেড, কারণ জেড সমান আমরা কি জানি, বিকজ জেড ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালস টু আই বাই ওয়াই। তো এখানে আমরা সাবস্টিটিউট যদি করি এম বাই জেড আসছে। তো এই যে ইকুয়েশনটা যদি আমরা ধরি, তাহলে এখানে সিগমা আর জেডের মধ্যে যদি আমরা একটা রিলেশন বলি, তাহলে সিগমা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড, রাইট। না বি আর ডি এর যে কনসেপ্টটা বা বি আর ডি এর যে টার্মটা মেনলি লুকিয়ে আছে কোথায়, আমাদের জেডের মধ্যে। Why? Because z is the section modulus and z is equals to I by y, and if we take a rectangular section, suppose এটা যদি আমাদের width হয় b আর এদিকে যদি depth হয় d, তাহলে for this we know I is equals to bd cube by 12 and y is equals to d by 2, so this comes out as bd square divided by 6, রাইট। সো বিডি স্কোয়ার বাই 6, তো বি আর ডি যদি আমরা এখানে ইনক্রিজ করাই, তার মানে জেড হচ্ছে উপরে বি আছে উপরে ডি, তার মানে জেড ইজ প্রপোর্শনাল টু বি অ্যান্ড ডি। নাও সিগমা কী হবে, যদি উইথ অ্যান্ড ডেপথ ইনক্রিজ করাই, তাহলে সিগমা অবশ্যই কমবে, কারণ সিগমা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, জেড বাড়ালে সিগমা কমবে, তাহলে সিগমা বাড়লে জেড কমবে আর সিগমা কমলে জেড বাড়বে, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি, দ্যাট ইজ ডিক্রিজ। নেক্সট 58 কি বলেছে, 1 atmospheric pressure is equivalent to, এটা মনে রাখবে তোমরা, it is equivalent to 760 mm of Hg, বা এটাকে আমরা লিখতে পারি as 101325 Pascal। নেক্সট নাম্বার 59, দ্য ম্যাক্সিমাম সাইজ অফ ক্লে পার্টিকলস আমাদের জিজ্ঞেস করেছে, বিকজ ক্লে আমরা অলরেডি জানি ইটস দ্য মানে সবথেকে লিস্ট সাইজ হয় হচ্ছে ফর দ্য ক্লে, অ্যান্ড দ্যাট সাইজ ইজ অ্যাকচুয়ালি 0.002 mm. Okay, so the clay size is less than equals to 0.002 mm, বা less than আমরা বলতে পারি 0.002 mm, right? আচ্ছা, অনেক সময় তোমাদের কোয়েশ্চেনে অনেক সময় দেখা যায় যে সিল্টের সাইজ জিজ্ঞেস করে, সিল্টের সাইজটা মনে রাখতে পারো তোমরা, ইট ইজ ফ্রম 0.002 টু 0.075। ফর স্যান্ড যদি জিজ্ঞেস করে, স্যান্ডের অনেক সময় ক্লাসিফিকেশন দেয়, যদি বলে ফাইন স্যান্ড, ইট ইজ 0.075 to 0.425 mm, এগুলো সব ভ্যালুস কিন্তু mm এ বলছি, রাইট। দিস ইজ ফর ক্লে। নেক্সট সিল না স্যান্ড, মিডিয়াম স্যান্ড যদি হয় সেই ক্ষেত্রে হবে 0.425 to 2 mm, and for coarse sand it is 2 to 4.75 mm, রাইট। সেই ভ্যালুসগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট বলেছে নাম্বার 60, দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সিওয়েজ। সিওয়েজ সবসময় রাখবে ওয়াটারের থেকে, সিওয়েজের যেহেতু সাসপেন্ডেড সলিডসের মাত্রা অনেক বেশি বা সলিড ম্যাটার ওখানে অনেক বেশি, তো স্পেসিফিক গ্র্যাভিটি ডেফিনেটলি ওয়াটারের থেকেও বেশি হবে, সো ইট ইজ স্লাইটলি গ্রেটার দ্যান 1, সো 60 উইল বি ডি। নেক্সট দ্য শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন বলেছে সিমেট্রিক্যাল আই সেকশন। সিমেট্রিক্যাল আই সেকশন মানে কি, ফ্ল্যাঞ্জ আর ওয়েভ, বেসিক্যালি ফ্ল্যাঞ্জের যে ওপর ফ্ল্যাঞ্জ বা বটম ফ্ল্যাঞ্জ হচ্ছে মোর অর লেস সিমিলার, রাইট, অ্যান্ড নিউট্রাল অ্যাক্সিস পাসিং থ্রু দ্য একদম সেন্টার থেকে পাস করছে। তো মাঝখান থেকে যদি তুমি কাটো, উপর নিচ সেম হবে, এই বরাবরও যদি কাটো সেম, ডান দিক বা দিক সেম হবে, সো সিমেট্রিক্যাল কথাটা ইউজ করছি। যেহেতু আমাদের শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন জিজ্ঞেস করেছে, তো শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন সবসময় মনে রাখবে ফর দিস ইজ জেনারেলি এই শেপটা হয়, ওকে। This is the shear stress distribution pattern for I section. Now, কোথায় আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাই, সবসময় রাখবে the maximum occurs at the neutral axis, tau max at the neutral axis. Next, number 62, the maximum permissible limit বলেছে আমাদের ম্যাগনেসিয়ার কত হবে for
অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, দ্যাট ইজ ওপিসি। সো ওপিসি মনে রাখবে ম্যাগনেশিয়া কন্টেন্ট ম্যাক্সিমাম হচ্ছে 6% অবধি অ্যালাউড বা পারমিসেবল, তার বেশি নট অ্যালাউড, বিকজ বেশি ম্যাগনেশিয়া হলে কি হতে পারে, সিমেন্ট বিকামস আনসাউন্ড। ওকে, there comes a volumetric change in the cement। যদি তুমি সেই সিমেন্টটা যদি কোনো একটা কনস্ট্রাকশনে ইউজ করো তার মধ্যে একটা ভলিউমেট্রিক চেঞ্জ নিয়ে আসবে, সো আনসাউন্ড করে দেয়। নেক্সট নাম্বার 63 কি বলেছে, দ্য স্পেসিং অফ স্টিল বার্স ইন কোর স্ক্রিন ইউজ ফর ট্রিটমেন্ট অফ সিওয়েজ। যখনই এনভায়রনমেন্টে কোয়েশ্চেন দেবে অলওয়েজ ফোকাস অন ওয়েদার কোয়েশ্চেনটা এসেছে ফর সিওয়েজ অর ইট ইজ ফর ওয়াটার। তো এখানে ফার্স্টে আমাদের মনে রাখতে হবে এখানে সিওয়েজের কথা জিজ্ঞেস করেছে, তো আর বলেছে কি কোন টাইপের স্ক্রিন, কোর্সার স্ক্রিন। সো এটার ক্ষেত্রে জেনারেলি হয় যেটা ইটস অ্যারাউন্ড 50 mm। সো 25 to 50 অবধি থাকে, তো আমাদের যেহেতু একটা ভ্যালু অলরেডি ম্যাচ করে যাচ্ছে আমরা 50টাই কনসিডার করব। নেক্সট যদি সেম কোয়েশ্চেন দেয় কিন্তু যদি বলে মিডিয়াম স্ক্রিনের জন্য কত হয়, এটা হয় জেনারেলি 15 to 40 mm। আর একটা হতে পারে কি মেকানিক্যালি ক্লিনড বার স্ক্রিন যদি বলে সেই ক্ষেত্রে হবে 15 to 75 mm, and for manually cleaned it will be 25 to 50 mm। তো এই তিনটে ভ্যালু একটু মনে রাখতে হবে additional to the core screen। okay, next number 64 কি বলেছে, a steel beam section is classified as low shear case when the factored shear force is। প্রথম কথা স্টিল বিমের কোয়েশ্চেন, তার মানে অবশ্যই IS 800 থেকে কোয়েশ্চেন তুলেছে, তাহলে IS 800 2007-এ তোমরা এটা পেয়ে যাবে। ক্লজ নাম্বার যদি তোমরা খোলো 8.2.1.2, এই ক্লজে দেখবে এই ভ্যালুটা অলরেডি বলে দেওয়া আছে যে লো শেয়ার কেসের জন্য ভ্যালু হবে 0.6 টাইমস অফ VD। নেক্সট নাম্বার 65, the excess of silica in brick earth results in cracking and warping of bricks। নাম্বার এ বলেছে, সরি এটা উপরে উঠে গেছে, এ বলেছে এ রিপিট হয়ে গেছে। নেক্সট বলেছে লস অফ কোয়েশন, থার্ড বলেছে এনহ্যান্স দ্য ইম্পারমিয়েবিলিটি, অ্যান্ড ফোর্থ বলেছে নান অফ দিস। ফার্স্ট অফ অল সিলিকা মেন কেন আমরা ব্রিক আর্থে ইউজ করি বা সিলিকা কী ইম্পার্ট করে বা কিসে হেল্প করে, হচ্ছে ওর শেপটাকে রিটেন করতে সাহায্য করে ব্রিকের। এক্সেস হলে যেহেতু এক্সেস মানে কি সিলিকা পার্সেন্টেজ জেনারেলি হয় হচ্ছে 50 থেকে 60%, কিন্তু এর থেকে যদি আমরা বেশি অ্যাড করে দিই ব্রিক আর্থের মধ্যে কিছু ড্রব্যাকসও নিয়ে আসবে। তার মধ্যে ফার্স্ট ড্রব্যাক যেটা করে ইট মেক্স ইট ব্রিটল। ব্রিটল মানে কি কোহেশন যে প্রপার্টিটা একে অপরের সাথে ক্লিং করে থাকার যে প্রপার্টি ওটা লুজ করে যায়। সিমিলারলি কোয়েশ্চেন আসতে পারে ফর অ্যালুমিনা। অ্যালুমিনার যদি ভালো দিক বলি, অ্যালুমিনা কী করে বেসিক্যালি 20 থেকে 30% থাকা উচিত ব্রিক আর্থে, যদি অ্যাপ্রোপ্রিয়েট পরিমাণে থাকে সেই ক্ষেত্রে ইম্পার্ট করে প্লাস্টিসিটি, কিন্তু যদি এক্সেস পরিমাণে থাকে সে কী করবে, ইট উইল কজ র্যাপ ক্র্যাকিং অ্যান্ড ওয়ার্পিং অফ ব্রিক্স। সো ফার্স্ট অপশনটা বেসিক্যালি হয় হচ্ছে যদি আমাদের অ্যালুমিনা এক্সেস পরিমাণে পড়ে যায়। আর একটা তোমাদের যে কোয়েশ্চেন খুব কমন অনেক সময় দিয়ে থাকে যে কোন বেসিক্যালি কি আমরা অ্যাড করি ব্রিক আর্থে উইচ প্রিভেন্টস দ্য শ্রিঙ্কেজ অফ দ্য ব্রিক। এটা মনে রাখবে লাইম ইজ অ্যাডেড বেসিক্যালি টু প্রিভেন্ট শ্রিঙ্কেজ অফ ব্রিক্স। ঠিক আছে, তো এই কটা জিনিস যেগুলো বললাম একটু মাথায় রাখবে। নেক্সট নাম্বার 66 বলেছে when both ends of a column are fixed। ধরো আমি একটা কলম নিলাম, কলম ইজ আ ভার্টিক্যাল মেম্বার উই নো, বোথ এন্ডস আমরা কী করলাম ফিক্স করে দিলাম, রাইট। তার মানে সাপোজ এটা এ দিক, এটা হচ্ছে বি, বোথ এন্ডস আর ফিক্সড। বলেছে দ্য ক্রিপলিং লোড ইজ পি। নাও উই নো ফর কলম ক্রিপলিং লোড হচ্ছে, ক্রিপলিংয়ের যে ফর্মুলা আমরা কি জানি, পি ইজ ইকুয়ালস টু পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। আর এটা যদি আমরা এন্ড কন্ডিশন বসাই, যেহেতু বোথ এন্ডস ফিক্সড আছে তো এল ই উইল বি ইকুয়ালস টু এল বাই 2, সো উই ক্যান রাইট ইট অ্যাজ পাই স্কোয়ার ইআই বাই এল বাই 2 স্কোয়ার। তো 4টা উপরে নিয়ে গেলাম, 4 পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। ঠিক আছে, তো এটা এল এফেক্টিভ। তো এল এফেক্টিভের যে ভ্যালুটা হচ্ছে এল বাই 2, তো এল বাই 2 সাবস্টিটিউট করলে আমরা এটা পাচ্ছি। তো বলেছে ক্রিপলিং লোডটা এর ক্ষেত্রে যে ভ্যালুটা হচ্ছে দ্যাট ইজ পি।
নেক্সট বলেছে কন্ডিশন চেঞ্জ করে দিয়েছে, দেখো ইফ ওয়ান এন্ড অফ দ্য কলাম ইজ মেড ফ্রি, তার মানে একদিকটা ফিক্স রাখো আর একদিকটা উপরটা ফ্রি করে দিলাম, সেই ক্ষেত্রে এল এফেক্টিভ কত হয়ে যায়, উইল বি ইকুয়ালস টু টুয়াইস অফ এল। আগেরটা ছিল L/2, এটা হয়ে যাচ্ছে 2L। তাহলে এখানে সেম জিনিস আমরা এই ফর্মুলাতে যদি পুট করি, তাহলে পি সাপোজ এটা ড্যাশ যদি আমি লিখি, উইল বি ইকুয়ালস টু পাই স্কোয়ার EI/2L স্কোয়ার, দ্যাট উইল বি 4L স্কোয়ার, রাইট। তো এখানে বলেছে আমরা যদি পি এর সাপেক্ষে পি ড্যাশকে পি এর সাপেক্ষে রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে, একটা জিনিস দেখো পাই স্কোয়ার EI/L স্কোয়ার, আর এখানেও কিন্তু পাই স্কোয়ার EI/L স্কোয়ার আছে দুদিকে। এখান থেকে যদি আমরা লিখি পাই স্কোয়ার EI/L স্কোয়ারকে আমরা লিখতে পারি অ্যাজ P/4, রাইট। সো এখানে এবার এই ইকুয়েশন আমরা কি করছি, পাই স্কোয়ার EI/L স্কোয়ারের জায়গায় P/4 লিখলাম, আর এখানে 1/4 অলরেডি আছে, তাহলে এটা আসছে কত, P/16। তাহলে অ্যান্সার উইল বি অপশন এ, দ্যাট ইজ P/16। নেক্সট নাম্বার 67, রিজিডলি ফিক্সড বিম বলেছে, বিম যেহেতু ইটস আ হরাইজন্টাল মেম্বার সাবজেক্টেড টু ট্রান্সভার্স লোড, স্প্যান দিয়ে দিয়েছে কি এল, রাইট, ক্যারি করছে ইউডিএল, ইউডিএল এর লোড কি দিয়েছে W পার ইউনিট, মানে W পার মিটার ধরে রাখতে পারো, ফিক্সড এন্ড মোমেন্ট জিজ্ঞেস করেছে। তাহলে ফিক্সড বিমের যদি ইউডিএল এর সাবজেক্টেড হয়, ফিক্সড মোমেন্ট ডায়াগ্রাম কীরকম হবে, জেনারেলি হবে হচ্ছে প্যারাবোলিক। আর এই যে মানগুলো হয়, সাপোজ এটা যদি এ পয়েন্ট হয়, এটা বি সাপোর্ট হয়, তাহলে এর দিকে হবে কত, WL স্কোয়ার বাই 12, দিস ইজ দ্য নেগেটিভ, দিস উইল বি পজিটিভ, দিস উইল বি নেগেটিভ, দিস উইল অলসো বি WL স্কোয়ার বাই 12, আর মাঝখানে যদি মিড স্প্যান মোমেন্ট বলতো, দিস উইল বি WL স্কোয়ার বাই 24। যেহেতু আমাদের ফিক্সডের এন্ড মোমেন্ট জিজ্ঞেস করেছে, অ্যান্সার হবে WL স্কোয়ার বাই 12। নেক্সট নাম্বার 68 বলছে লোয়ার ওয়াটার সিমেন্ট রেশিও ইন কনক্রিট কী করবে, যত ওয়াটার সিমেন্ট রেশিও কম হবে অবশ্যই ক্রিপ শ্রিঙ্কেজ কম হবে, কারণ আগেও দেখবে পার্ট 1-এ একটা কোয়েশ্চেন তোমাদের দিয়েছিল, যেটা 1 to 25 মধ্যে যেটা আমি ডিসকাস করেছি, ওখানেও এরকম একটা কোয়েশ্চেন ছিল যে হায়ার ওয়াটার সিমেন্ট রেশিও হায়ার শ্রিঙ্কেজ করে, তো এখানে লোয়ার ওয়াটার বলেছে, তো অবশ্যই লোয়ার করবে। নেক্সট বলেছে ফ্রস্ট রেজিস্ট্যান্স ইনক্রিজ করে যাবে, ফ্রস্টিং খুব তাড়াতাড়ি হবে না, জমে যাবে না। নেক্সট হচ্ছে ডেন্সিটি আর স্মলার পারমিয়াবিলিটি, মানে ডেন্সিটি বাড়বে, পারমিয়াবিলিটি কমবে, তো প্রত্যেকটাই যেহেতু যাচ্ছে, তো অ্যান্সার উইল বি ডি, অল দ্য অ্যাবভ। নেক্সট নাম্বার 69, ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট স্যাম্পল বলে দিয়েছে 40%, তার মানে ওয়াটার কন্টেন্ট মানে W দিয়েছে, স্পেসিফিক গ্র্যাভিটি মানে G দিয়েছে, ভয়েড রেশিও মানে E দিয়েছে, ডিগ্রি অফ স্যাচুরেশন দ্যাট ইজ S তোমাকে বার করতে দিয়েছে। যখনই কোয়েশ্চেন দেবে আগে লিখে নেবে যে কী কী পার্ট তোমাকে প্রোভাইড করেছে আর কোনটা আমাকে বার করতে দিয়েছে, সেই অনুযায়ী মাথার মধ্যে নিজেদের ফর্মুলাটা ফ্রেম করবে। সো এখানেও সেম জিনিস, আগেও একটা দেখলাম ফর্মুলা, সেম ফর্মুলা দিয়ে এটাও বার করতে পারি, GW ইকুয়ালস টু AC, সো S উইল বি GW ডিভাইডেড বাই E। নাও হোয়াট ইজ G, দ্যাট ইজ 2.7, W যেহেতু 40%, সো 40 লিখতে পারো, ডিরেক্ট পার্সেন্টেজও বসাতে পারো, বা 0.40 দিয়েও অঙ্ক করতে পারো, রাইট। সো উই ক্যান রাইট 40/100 যদি এমনি জাস্ট পয়েন্টে অঙ্ক করি, আর এর জায়গায় তুমি বসাবে 1.2, সো আই থিঙ্ক দিস উইল বি কামিং আউট অ্যারাউন্ড 0.9 যদি আসে, তাহলে 0.9-এর সাথে যদি পার্সেন্টেজ এগেন রিপ্রেজেন্ট করি, দিস ইজ কামিং অ্যারাউন্ড 90%, সো অ্যান্সার উইল বি অপশন ডি। Okay, next number 70 দেখো, the Gale method of traversing consists of plotting the points by. Now Gale method আমরা জেনারেলি অ্যাপ্লাই করি কিসের জন্য, ট্রাভার্সিংয়ের ক্ষেত্রে আমাদের কাজে লাগে। এই মেথডটা দিয়ে আমরা কি করি, ট্রাভার্সিংয়ে প্লটিং করছি। এবার ফার্স্টেই আমাদের প্রসেস আছে গেল মেথডে, ফার্স্ট যেটা করি আমরা ইন্টিরিয়ার অ্যাঙ্গেলসগুলোকে কারেকশন করা হয়, তার বেসিসে আমরা কি করি, বিয়ারিংসগুলো ক্যালকুলেট করি। বিয়ারিংগুলো আমরা হোল সার্কেল বিয়ারিং সিস্টেমে করব, তারপরে আমরা ওটাকে রিডিউস বিয়ারিং সিস্টেমে নিয়ে আসি। নেক্সট করবো কি, কিছু কনজিকিউটিভ কোঅর্ডিনেট বার করি, যেটা হচ্ছে ল্যাটিটিউড বা ডিপার্চার বলতে পারো প্রত্যেকটা লাইনের। এবার অ্যালজেব্রিক সাম অফ ল্যাটিটিউড, অ্যালজেব্রিক সাম অফ ডিপার্চার আমরা ক্যালকুলেট করি। এবার আমরা জানি কি কোনো যদি এরর না থাকে তাহলে সামেশন অফ ল্যাটিটিউড সামেশন অফ ডিপার্চার উইল বি 0। নেক্সট আমরা কনজিকিউটিভ কোঅর্ডিনেট যেগুলো আমরা বার করলাম সেগুলোকে কারেক্ট করব যদি কোনো এরর থেকে থাকে, আর যদি এরর না থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড। নেক্সট আমরা বার করব কি, ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটসগুলো আমরা প্লট করব। সো ফাইনালি যেটা প্লটিংটা হচ্ছে, প্লটিংটা কিন্তু ডেফিনেটলি হচ্ছে বেসড অন ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস, কিন্তু টোটাল প্রসেসে আমরা কিন্তু কনজিকিউটিভ কোঅর্ডিনেটও বার করি ফর ক্যালকুলেশন পারপাস। তো এখানে যেহেতু আমাদের প্লটিংটা জিজ্ঞেস করেছে, সো অ্যান্সার উইল বি এ, ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস। নেক্সট নাম্বার 71 বলেছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ আ টি বিম ইজ গ্রেটার ডিউ টু।
যে কোনো বিমের যদি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স তুমি ক্যালকুলেট করো বেসড অন কম্প্রেশনও করা যায় বা টেনশন করা যায়। তো টি বিমের স্পেশালি যেহেতু বলেছে টি বিমের ফ্ল্যাঞ্জ পার্ট হয় একটা হয় হচ্ছে ওয়েব পার্ট। তো মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা মেনলি যেটা বেশি পাই মনে রাখবে বিকজ অফ দ্য গ্রেটার কম্প্রেসিভ এরিয়া অফ দ্য ফ্ল্যাঞ্জ, তার জন্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বেশি পাই। কারণ কম্প্রেসিভ এরিয়া যেহেতু বেশি, এরিয়ার মানটা যেহেতু অনেকটা বেশি হয়, ওটার সাথে যেহেতু মাল্টিপ্লাই হচ্ছে টোটাল টার্মটা, আমরা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ওই হিসাবে বেশি পাচ্ছি। Next, number 72, to observe an included angle with better accuracy by reading the verniers of the theodolite বলেছে কোন মেথডটা প্রেফার করা হয়। তার মানে মেন উদ্দেশ্যটা কি, ইনক্লুডেড অ্যাঙ্গেলগুলোকে আমাকে পড়তে হবে কিসের ক্ষেত্রে, থিওডলাইট ইউজ করে। এইখানে আমরা মেনলি যেটা প্রেফার করি হচ্ছে মেথড অফ রিপিটেশন। একবার নিলাম একদিকে আমরা সাইডিং করলাম, আবার নেক্সট পয়েন্টটা সাইডিং করলাম, সেমভাবে আমরা আবার রিপিট করলাম, ফেস লেফট ফেস রাইট বোথ ওয়ে আমরা দুটো করে সেখানে রিডিং নেব। Right, next moving on to number 73, the ratio of torsional moment of resistance of a solid circular shaft of diameter d and a hollow shaft having external diameter d and internal diameter d is কত। তো torsional moment of resistance ক্ষেত্রে t by ip আমরা কি লিখতে পারি is equals to tau by r. Now this is the actually the torsional moment of resistance which is equals to tau into ip by r. এবার ip by r টাকে আমরা কি লিখতে পারি as ZP, that is polar sectional modulus. Now কার বাই কার বলেছে, সলিড বাই হলো বলেছে, তাহলে একবার লিখবো কি টি সলিড আর একবার লিখবো কি টি হলো, রাইট। নেক্সট টি সলিড টি হলো, তার মানে এই কোয়ান্টিটিটা সলিডের জন্য আর এই কোয়ান্টিটিটাই হলো। এবার দেখো টাউয়ের কোনো ডিপেন্ডেন্সি কিছু আমাদের বলেনি, তো আমরা ধরে নিতে পারি টাউ ফর বোথ দ্য কেস ইজ সেম। তো মেনলি ডিপেন্ড করছে কার কাছে, জেডপি সলিড ডিভাইডেড বাই জেডপি হলো, রাইট না। সলিডের জন্য জেডপির ভ্যালু কত হয়, পাই ডি কিউব বাই 16, আর হলোর জন্য মনে রাখবে ইট ইজ পাই বাই 16 ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মাইনাস অফ স্মল ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ক্যাপিটাল অফ ডি। সো পাই বাই 16 কেটে যাচ্ছে, নিচের ডিটা উপরে চলে যাবে, তাহলে আলটিমেট আমরা ভ্যালুটা কত পাবো, ডি টু দি পাওয়ার 4 বাই ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে মেনলি যদি সলিড বাই হলো করি। সেম কোয়েশ্চেন দিতে পারে হলো বাই সলিড, উল্টে যাবে খালি জিনিসটা, ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4 উপরে চলে যাবে আর নিচে চলে আসবে ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4। এই জায়গাগুলো কিন্তু মনে রাখবে, কারণ কোয়েশ্চেন অনেক সময় কি করে, এই একই প্যাটার্ন অফ কোয়েশ্চেন যদি তোমরা করে আসো, পরে সেম কোয়েশ্চেন অনেক সময় হয় যে এক্সাইটমেন্টে হয়তো কোয়েশ্চেনটা আমি পড়লামই না, আমি অ্যান্সারটা মার্ক করে দিলাম, পরে দেখছি যে উল্টো দিয়েছে, হয়তো সেখানে হলো বাই সলিড দিয়েছে। সো অ্যান্সার যেহেতু তোমরা অলরেডি জানো, এইসব কোয়েশ্চেন ভুল করা একদমই উচিত না। নেক্সট নাম্বার 74 বলেছি, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড সাম অফ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত হয়। একটা পার্টিকুলার জয়েন্টে সবসময় মনে রাখবে, জয়েন্টে দ্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইজ অলওয়েজ 1। ওকে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরস আমরা কি করে বার করি, ইজ ইকুয়ালস টু স্টিফনেস যত ভ্যালু ডিভাইডেড বাই স্টিফনেস অফ দ্যাট পার্টিকুলার বিম বা যেই পোর্শনে তুমি বার করতে যাচ্ছ। Next, the transitional property of a lemniscate curve is disrupted when its deflection angle is around. তোমরা যদি প্রিভিয়াস ভিডিওটি দেখো পার্ট 2, ওখানে কোয়েশ্চেন নাম্বার 48 অলরেডি তোমাদের একটা কোয়েশ্চেন দিয়েছিল উইথ রেসপেক্ট টু দিস ট্রানজিশন কার্ভ। সেখানে আমি অলরেডি এক্সপ্লেন করেছিলাম একটা জিনিস, যে স্পাইরাল বা কিউবিক প্যারাবোলা কোথায় আমরা ইউজ করি। সিমিলারলি ট্রানজিশনাল কার্ভের আর একটা হচ্ছে লেমনিস্কেট কার্ভ, আর লেমনিস্কেট কার্ভ জেনারেলি আমরা প্রোভাইড করি না যে কোনো ক্ষেত্রে, হাইওয়ে বলো বা রেলওয়ে বলো। এটার মেন মানে রিজন ওয়াই উই ডোন্ট প্রোভাইড ইজ বেসিক্যালি দ্য রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস ইজ ইউনিফর্ম আপ টু 30 ডিগ্রি ডিফ্লেকশন অ্যাঙ্গেল, আর তারপরে কি হয়ে যায়, টোটালটাই নন ইউনিফর্ম বিহেভিয়ার শো করে। তো আর এখানে যেহেতু আমাদের নন ইউনিফর্ম বিহেভিয়ারের কথাও বলেনি, বলেছে টোটাল জিনিসটা ডিসরাপ্ট কখন হয়ে যায়, ডিসরাপ্ট হয় একেবারে 60 ডিগ্রির উপরে, মানে আমি ভ্যালু কোনোভাবে আমি ওয়ার্কিং কন্ডিশনে জিনিসটা থাকে না, ঠিক আছে, আমি এক্স্যাক্ট একটা ভ্যালু আমি আনতে পারবো না সেই ক্ষেত্রে। যেহেতু ভেরিয়েশনটা অনেক বেশি, তো হাইওয়ে বলো কি রেলওয়ের জন্য বলো, জেনারেলি আমরা লেমনিস্কেট কার্ভ প্রোভাইড করি না। যেটা আমরা করি হাইওয়ের ক্ষেত্রে স্পাইরাল প্রোভাইড করি, আর কিউবিক প্যারাবোলা জেনারেলি প্রোভাইড করে থাকি ইন কেস অফ রেলওয়েজ।